সিরিয়া মধ্যপ্রাচ্যে সমৃদ্ধশীল এই দেশটি ছিল ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার মিলনস্থল। প্রাকৃতিক সম্পদ ও উন্নত জীবনযাপনে পূর্ণ দেশটি এখন শুধুই ধ্বংসাবশেষের চিত্র ধারণ করে আছে। দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাত, ইকোনমিক স্যাংশন, কোভিড-19, তীব্র খরা, প্রতিবেশী লেবানন ও তুরস্কের গভীর ইকোনমিক্যাল ক্রাইসিস এবং ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক পরিণতি সহ একটির পর একটি সমস্যার কারণে সিরিয়ার ইকোনমি এখন সংকটের মুখে। এর শুরুটা হয়েছিল 2011 সাল থেকে, যখন সিরিয়ার ইকোনমির পরিমাণ ছিল $67.5 বিলিয়ন। 2011 সালে যখন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়, তখন পরিস্থিতি দ্রুত বিক্ষোভ দমনের সহিংসতা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়। এই সংঘাতে সিরিয়ার বেশিরভাগ পরিকাঠামো ধ্বংস হয়ে যায়, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং ইকোনমি ভেঙে পড়ে। একই বছর সিরিয়া অর্থনীতিতে বিশ্বজুড়ে 196টি দেশের মধ্যে 68তম অবস্থানে ছিল, যা প্যারাগুয়ে এবং স্লোভেনিয়ার মতো দেশগুলোর সমান। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়া ছিল একটি মধ্যম আয়ের দেশ এবং দেশটির ইকোনমি ছিল বহুমুখী। দেশের ইকোনমি প্রধানত কৃষি, শিল্প এবং সেবা খাত দ্বারা চালিত ছিল। প্রধান খাতগুলির মধ্যে কৃষি, তেল উৎপাদন এবং বস্ত্রশিল্প অন্তর্ভুক্ত ছিল। সিরিয়া একসময় তুলা, গম এবং বার্লির প্রধান উৎপাদক, উল, তুলা ও নাইলন কাপড় এবং বস্ত্রশিল্প উৎপাদনে বিখ্যাত ছিল। এছাড়াও পর্যটনও একটি ক্রমবর্ধমান খাত ছিল, যেখানে আলেপ্পো এবং দামেস্কের মতো ঐতিহাসিক শহরগুলি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করত। 2010 থেকে 2020 সালের মধ্যে নানা প্রতিবন্ধকতার কারণে সিরিয়ার জিডিপি অর্ধেকেরও বেশি হ্রাস পায়। ফলস্বরূপ বিশ্বব্যাংক 2018 সাল থেকে সিরিয়াকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করে। দেশীয় শিল্প এবং কৃষির উৎপাদনে ধস নেমে আসার কারণে সিরিয়াকে এখন পণ্য আমদানির উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হচ্ছে, যদিও 2011 সালের আগে থেকেই খাদ্য আমদানির উপর নির্ভরতা ছিল। তবে যুদ্ধের পর এই নির্ভরতা আরও বেড়েছে। এছাড়াও সিরিয়ার ইকোনমির একটি বড় অংশ আসত তেল এবং গ্যাস ক্ষেত্র থেকে। তেল উৎপাদন অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের তুলনায় ছোট হলেও 2010 সালে এটি সরকারের আয়ের প্রায় 1/4 অংশ যোগান দিত। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতি বছর সিরিয়ার তেলের উৎপাদন 3.5% হারে কমছে, যেখানে 2011 সালের গৃহযুদ্ধের আগে 2008 থেকে 2010 সালের মধ্যে সিরিয়া প্রতিদিন গড়ে 4 লাখ ব্যারেল তেল উৎপাদন করত, কিন্তু 2018 সালে কমে গিয়ে তা দাঁড়ায় মাত্র 24,000 ব্যারেলে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালে সিরিয়ার তেল উৎপাদন কিছুটা বেড়ে দৈনিক 91,000 ব্যারেলে পৌঁছেছে। যুদ্ধে রাষ্ট্রপতি বাশার আল আসাদ সরকার সিরিয়ার বেশিরভাগ তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এগুলোর নিয়ন্ত্রণ চলে যায় ইসলামিক স্টেট, IS এবং পরবর্তীতে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর হাতে। তেল উৎপাদন কমে যাওয়া এবং যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সে সময়ে সিরিয়ার সরকারকে ইরান থেকে আমদানিকৃত তেলের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়েছে এবং 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ইকোনমি আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ আল বশির দায়িত্ব পালন করছেন এবং অন্তর্বর্তী সরকার সিরিয়ার গুরুত্বপূর্ণ খাত যেমন তেল, গ্যাস এগুলোকে পুনর্গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিরিয়ার অতীতের চিত্র পর্যালোচনা করলে দেখা যায় 2011 সালে গৃহযুদ্ধের পর সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শুরু হয় অর্থনৈতিক অস্থিরতা। একের পর এক স্যাংশনের কারণে বাণিজ্য খাত মারাত্মকভাবে প্রভাবিত হয়, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে সিরিয়া গৃহযুদ্ধের পরবর্তী অর্থনীতির উপর। যুদ্ধের সবচেয়ে ক্ষতিকর পরিণতিগুলোর মধ্যে ছিল সিরিয়ার উপর ইন্টারন্যাশনাল স্যাংশন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে, যা সিরিয়ার ইকোনমিক ফেল করার অন্যতম কারণ। ইন্টারন্যাশনাল স্যাংশনের মধ্যে ছিল মার্কিন কোম্পানিগুলোকে সিরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরিতে বাধা, পাশাপাশি খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো মৌলিক পণ্য আমদানিতেও লিমিটেশন চলে আসে, যা মানবিক সংকটের মতো ভয়াবহ অবস্থা তৈরির অন্যতম কারণ। প্রকৃতপক্ষে এসব স্যাংশন সিরিয়ার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে।
2011 সালের পর থেকে সিরিয়ার চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। সালটি ছিল সিরিয়াবাসীদের জন্য ভয়ঙ্কর কালো অধ্যায়। এই বছরই শুরু হয়েছিল সিরিয়ার গৃহযুদ্ধ, যার পুরো প্রভাব পড়েছে সিরিয়ার ইকোনমি এবং মানুষের জীবনমানের উপর। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 2011 থেকে 2016 সালের গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞে সিরিয়ার মোট জিডিপির ক্ষতির পরিমাণ প্রায় 226 বিলিয়ন মার্কিন ডলারে, যা 2010 সালের সিরিয়ার জিডিপির প্রায় 4 গুণ। এবং 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ার কর্মসংস্থানের পরিমাণ ভয়াবহ রকম হ্রাস পায়, যেখানে পূর্বে বেকারত্বের হার ছিল 8.6%। কিন্তু যুদ্ধের ফলে সিরিয়ায় বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সিরিয়ার জনসংখ্যার প্রায় 3/4 অর্থাৎ 16.5 মিলিয়নেরও বেশি মানুষের কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার প্রয়োজন। সংঘাতের ফলে দেশের বেশিরভাগ পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, মৌলিক সেবা প্রায়শই নেই এবং অর্থনীতিও পতনের দিকে রয়েছে। 2022 সালের রিপোর্ট অনুযায়ী সিরিয়ার 69% মানুষ দারিদ্রতায় ভুগছে এবং বর্তমানে 90%-এরও বেশি সিরিয়ান নাগরিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। চরম দারিদ্র্যের মধ্যে যেসব মানুষ ভুগছে তাদের 50%-এরও বেশি মানুষ সিরিয়ার 3টি প্রদেশ আলেপ্পো, হামা এবং দেইর এজ-জোরে বসবাস করছে। এছাড়াও দেশের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, বিশেষ করে মহিলা প্রধান গৃহস্থালী এবং যাদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে তারা দারিদ্র্যের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। উত্তর সিরিয়ায় IRC পরিচালিত একটি জরিপে ফুটে উঠেছে সিরিয়ার মানুষের দারিদ্রতার চিত্র। সিরিয়ায় প্রায় 85%-এরও বেশি মানুষ ঋণের বোঝায় জর্জরিত, যার মধ্যে 90%-এর বেশি তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম এবং প্রায় 60% মানুষ ধার করে খাবার কিনছে। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে মৌলিক সেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং সুপেয় পানির খরচ অনেক বেড়ে গেছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়েছে, হাসপাতাল ও ক্লিনিকগুলো বোমা বর্ষণের শিকার এবং চিকিৎসক নার্সরা পালিয়ে গেছেন বা নিহত হয়েছেন। শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে, লক্ষ লক্ষ শিশু স্কুলে যেতে পারছে না এবং অনেকেই বাধ্য হয়ে শিশু শ্রমে নিযুক্ত হচ্ছে। সিরিয়ার অর্থনীতি পুনরায় সমৃদ্ধশালী করার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, রাজনৈতিক স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ, প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা। এছাড়া কৃষিখাত, শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি।